Hello everyone and welcome to a new video and a class of physical science. এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। তো এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন আসে বা এসেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা দেখে থাকো তাহলে এটা বুঝতে পারবে, এবং মাধ্যমিক পরীক্ষাতেও এই হচ্ছে চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তো প্রথম প্রশ্নটা দেখে না, বায়ুমণ্ডলের ড্যাশ স্তর রেডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার স্তর। তারপর সর্বাধিক বায়ু দূষণ হয় ট্রোপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কার্বন মনোক্সাইড অর্থাৎ CO এটা বাড়ে কোন পদ্ধতিতে? দহন পদ্ধতিতে। কি না, যখন দহন পদ্ধতি মানে আগুন জ্বালানো, তো কখন তুমি কোথাও আগুন জ্বালাবে তখন হচ্ছে আগুনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়, তো সেখানে কার্বন মনোক্সাইড এইভাবেই বাড়ে। তারপরে ওজোন স্তর পাওয়া যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য, এটা ট্রোপোস্ফিয়ার স্তরের পরবর্তী স্তর। এটা হচ্ছে এই স্তরে জেট বিমানগুলো চলাচল করে। আর এই স্তরে ওজোন স্তর পাওয়া যায়, যেখানে ওজোন স্তরে ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাসের হচ্ছে সংকেত O3, হচ্ছে 3টা অক্সিজেন পরমাণুর দিয়ে গঠিত ওজোন অণু O3। এটা হচ্ছে একটা নিরাপক গ্যাস, এর 8টি গন্ধযুক্ত হয়। তো এগুলি হলো ওজোন গ্যাসের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে 5 নাম্বার, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন বা ডিইউ এককে। তারপর বায়ুমণ্ডলের ওজোন স্তর তৈরি হয় কোন প্রক্রিয়া? আলোক রাসায়নিক বিক্রিয়া। তারপর ওজোন স্তর ক্ষতি করে কি না? NO, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো। তারপর গ্রিন হাউস গ্যাসের কয়েকটা উদাহরণ, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি মানে মেইন গ্রিন হাউস গ্যাস। তারপর মিথেন, CFC, H2O মানে জলীয় বাষ্প বা জল, এটাও একটা ওজোন গ্যাস, গ্রিন হাউস গ্যাস। তো তোমরা যদি আরও গ্রিন হাউস গ্যাসের এক্সাম্পল জেনে থাকো সেগুলো আমাকে কমেন্টে জানাবে। তারপর ওজোন স্তরের ক্ষতির জন্য সবথেকে সক্রিয় কি? CFCর ফুল নেম কি? ফুল ফ্রম কার্বন। তারপর হচ্ছে শীতের দেশে যে গাছের ঘরের মধ্যে গাছ রাখা হয় সেই পদ্ধতিটাকে কি বলা হয়? গ্রিন হাউস বলা হয়, বা সেটাকে বলা হয় গ্রিন হাউস। ফসিল ফুয়েল এর উদাহরণ, ফসিল ফুয়েল মানে হলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ, কয়লা, পেট্রোল, ডিজেল, কি যেগুলো ব্যবহার করে আমরা আগুন জ্বালাতে পারি, বা যেগুলো তাপ উৎপন্ন হয় যেগুলো জ্বালালে সেগুলো হলো জীবাশ্ম জ্বালানি, সেগুলোর উদাহরণ কয়লা, পেট্রোল, ডিজেল। তারপরে সমস্ত শক্তির উৎস কি? সূর্য, এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি। এবার প্রচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি, প্রচলিত শক্তি উদাহরণ। আবার বায়োগ্যাস তৈরি হয় মিথেন দ্বারা, CH4 এর মিথেনের সংকেত। তারপর মেরুজ্যোতি তৈরি হয় থার্মোস্ফিয়ার স্তরে। তারপর LPG থাকে বিউটেন, এছাড়া প্রোপেনও থাকে। পূর্ণ নবীকরণযোগ্য শক্তি পাওয়া যায় বায়োগ্যাস থেকে, মানে মিথেন যেটা তৈরি হয় বায়োগ্যাস, সেখান থেকে পূর্ণ নবীকরণযোগ্য, অর্থাৎ আমরা সেই গ্যাসটাকে আবার ব্যবহার করতে পারবো, এরকম শক্তি পাওয়া যায়। তারপর সৌরকোষ বানানো হয় সিলিকন অর্ধপরিবাহী দ্বারা, যেটা সিলিকন দিয়ে, অপশন অর্ধপরিবাহীও থাকতে পারে বা সিলিকন থাকতে পারে। তো দুটো এখানে লিখে দিয়েছি, মানে সিলিকনই একটা অর্ধপরিবাহীর উদাহরণ। তারপর বায়োমাস কি? বায়োমাস হচ্ছে প্রাণীজ বা উদ্ভিজ্জ বর্জ্য পদার্থ। তারপর অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তারপর আগামী দিনে পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎস হতে পারে মিথেন হাইড্রেটের সংকেত দেখে আমাকে কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে তাপ উৎপাদন ক্ষমতা সর্বাধিক LPGর। তারপর ভেজিটেবল অয়েল ও প্রাণীজ ফ্যাটের সঙ্গে মিথানল মিশিয়ে তৈরি করা হয় বায়োডিজেল। তারপর এক অণু CFC কত অণু কার্বন ডাইঅক্সাইডের সমান তাপ উৎপন্ন করে? সেটা হচ্ছে 20,000 অণু কার্বন ডাইঅক্সাইডের সমান তাপ উৎপন্ন করে। তারপর সমুদ্রবায়ু উৎপাদনের জন্য প্রয়োজন কোন পদ্ধতি? পরিচলন পদ্ধতি। তবে ঝড় ও বজ্রপাত হয় কোন অঞ্চলে? ক্ষুদ্রমণ্ডল বা ট্রোপোস্ফিয়ারে। তারপর গ্রিন হাউস গ্যাস বেড়ে গেলে পৃথিবীর গড় উষ্ণতা কী হবে? পৃথিবীর গড় উষ্ণতা বাড়বে। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারের সবচেয়ে উঁচু অংশের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর গ্রিন হাউস গ্যাস কমানো যাবে কিসের মাধ্যমে বা কী করলে? সেটা হচ্ছে CFC উৎপাদন নিয়ন্ত্রণ করলে। তো ফসিল ফুয়েল সংরক্ষণ করার জন্য কোন শক্তি ব্যবহার করা উচিত? এটা অপ্রচলিত শক্তি ব্যবহার করা উচিত। অনেক সৌরকোষকে একসাথে বলা হয় সৌর প্যানেল। ভারতবর্ষের কোন রাজ্যে অনেক উইন্ডমিল পাওয়া যায়? সেটা হচ্ছে তামিলনাড়ু। গ্রিন হাউস গ্যাস নয়, এটা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো গ্রিন হাউস গ্যাস নয়। তবে CFC ড্যাশ উপাদান ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী, সেটা হচ্ছে ক্লোরিন, Cl। গ্রিন হাউস ইফেক্ট হয় কোন রশ্মির জন্য? IR বা ইনফ্রারেড রের জন্য। তবে জলবায়ু নিয়ন্ত্রণ করে কোন স্তর? ট্রোপোস্ফিয়ার স্তর। তারপর কয়লা খনিতে ড্যাশ গ্যাস পাই যা জ্বালানির মতো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মিথেন গ্যাস। তবে গ্যাস প্ল্যান্টে বায়োগ্যাস তৈরি করা হয় কিসের উপস্থিতিতে? জলের উপস্থিতিতে, বায়োগ্যাসের অনুপস্থিতিতে। মানে কী হয়, সেই গ্যাস যেই স্থানটাতে তৈরি করা হয় বায়োগ্যাস, সেই মানে জায়গাটাকে একবারে বায়ুশূন্য করে দেওয়া হয়, সেগুলো বায়ুর অনুপস্থিতিতে, কিন্তু জলের উপস্থিতি লাগে বায়োগ্যাস তৈরি করতে। তবে শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে বলা হয়, এটা আমরা বললাম। আর এই স্তর দিয়ে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার থেকে এই স্তর দিয়ে জেট বিমানগুলো বা জেট প্লেনগুলো চলাচল করে। তো নেক্সট
নেক্সট তারপর হচ্ছে 41, দেখো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? আয়নোস্ফিয়ার স্তরে। তারপর সূর্য থেকে তাপ পৃথিবীর আসে বিকিরণ পদ্ধতিতে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর ভূপৃষ্ঠ থেকে প্রতি কিমি ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কত সেন্টিগ্রেড করে কমে? প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়। এবার সমুদ্রবায়ু কখন এবং স্থলবায়ু কখন প্রবাহিত? সমুদ্রবায়ু দিনের বেলা ও স্থলবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়। তো অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে কি হয়? ক্যান্সার হয়। অতিবেগুনি রশ্মির প্রভাবে না মানুষের ত্বকে কি হয়? ক্যান্সার হয়। তো এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির মূল উপাদান বিউটেন, এছাড়া প্রোপেন থাকে। সিএনজির ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে। তারপর বায়ুতে নাইট্রোজেন থাকে নিয়ার অ্যাবাউট 38%, এবার কোনো সময় থাকে 38.84%। আর অক্সিজেন হলো থাকে 20.06%। তো নিয়ার অ্যাবাউট 21। তো আমি এটা দিয়েছি একটা অ্যাপ্রক্স। তারপর হচ্ছে তাপমান মূল্য সর্বাধিক হয় কার? পেট্রোলের না সব থেকে বেশি হয়। তারপর হচ্ছে গ্যাসোল কি? গ্যাসোল হলো পেট্রোল বা গ্যাসোলিন ও ইথানলের মিশ্রণ। কী? পেট্রোল বা গ্যাসোলিন এবং ইথানলের মিশ্রণকে বলা হয় গ্যাসোল। তারপর একটি কঠিন জীবাশ্ম জ্বালানি, একটি গ্যাসীয় এবং একটা তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ চেয়েছে। তো কঠিন হবে কয়লা, তরল হবে পেট্রোল, আর গ্যাসীয় হবে প্রাকৃতিক গ্যাস। নেক্সট দেখো 55, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি বা ব্যাকটেরিয়া উৎপন্ন করে কি কোন গ্যাস? তো এখানে আমরা ব্যাকটেরিয়ার নামটা থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মিথেন, CH4। তারপর মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4, 23H2O, অর্থাৎ 4 মিথেন এবং 23 জল। এটা হলো মিথেন হাইড্রেটের সংকেত। আমি তোমাদের এটা প্রথমে একটা কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছিলাম, এখানে এটা আমি বলেই দিয়েছি, তোমরা সংকেতটা মুখস্থ করে নেবে। তারপরে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কী হয় না? উষ্ণতা কমে যায়। তারপর প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। 58 এবং 59 হলো বায়ু সর্বদা কোথা থেকে কোথায় প্রবাহিত? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত। এবার আমরা 60 নম্বর প্রশ্নটা অর্থাৎ 60 দেখি হচ্ছে জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রণ করে ট্রপোস্ফিয়ার স্তর। তো আমি তোমাদের সঙ্গে প্রথম চ্যাপ্টার থেকে টোটাল ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার থেকে টোটাল 60টা প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো বিভিন্ন হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা আসার জন্য খুবই উপযোগী। এছাড়াও মাধ্যমিক পরীক্ষা এই চ্যাপ্টার থেকে MCQ এসে থাকে 2টা, ACQ 1টা, এবং হ্যাঁ তাই মানে 2 নম্বরের প্রশ্ন 1টা বা 2টা এসে থাকে, অপশান থাকে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অল করে দিও।